তার নাম মোহাম্মদ আবুল কাসেম। তিনি ইরানের তুস নগরের বাজ গ্রামে জন্মগ্রহণ করেন। তুস নগরে এক সুন্দর বাগান ছিল। সেখানে কত রকমের যে গোলাপ ফুটত তার কোনো ঠিক ঠিকানা ছিল না। বাগানটি ছিল আবার সে দেশের রাজার। এই বাগানের দেখাশোনা করতেন মোহাম্মদ ইসহাক ইবনে শরফ সাহা। তারই পুত্র ছিলেন আবুল কাসেম। ছোটবেলায় আবুল কাসেম পিতার সাথে বাগানে ঘুরে বেড়াতেন। সুন্দর সুন্দর ফুল দেখতে যেমন ভালো লাগতো, আবার সেগুলোর কি মনোমুগ্ধকর সুগন্ধি। তিনি প্রাণ ভরে ফুলের সুবাস নিতেন। গোলাপের বাগানে বেড়াতে বেরিয়ে আবুল কাসেম মুগ্ধ হয়ে যেতেন। উপরে চারপাশে নীল আকাশ, সবুজ গাছপালা, আর তার মাঝে ফুটে আছে ছোট বড় হরেক রকমের গোলাপ। বাল্যকালে তিনি পিতার কাছে পড়ালেখা করেছেন। পরে তিনি স্থানীয় একজন পণ্ডিতের কাছে জ্ঞান অর্জন করেন। পিতা রাজার বাগানের তত্ত্বাবধায়ক ছিলেন, তাই তার কোনো অভাব ছিল না। রাজার কাছ থেকে তিনি তনখা হিসেবে যা কিছু পেতেন তাতে ভালোভাবেই তার সংসার চলে যেত। ছোটবেলায় বাগানে ঘুরে বেড়াতে বেড়াতে তার মন কবিতা লেখার কথা মনে আসে। বাগানের পাশ দিয়ে বয়ে যায় একটা ছোট নদী। কোথা থেকে এত পানি আসে আবার কোথায় চলে যায়, এগুলো তার মনে রেখাপাত করে। নদীর ধারে কত পাথর পড়ে আছে, তিনি তারই একটার উপর বসেন আর প্রাকৃতিক ওইসব সৌন্দর্য উপভোগ করেন। এখানে বসে আবুল কাসেম কবিতা লেখেন। পিতার অবস্থা ভালো ছিল। তিনি ইন্তেকালের সময় অনেক জমি জায়গা রেখে যান। কাজেই আবুল কাসেমের জীবন কাটানোর মতো প্রয়োজনীয় অর্থের কোনো অভাব ছিল না। তিনি প্রতি বছর এসব জায়গা জমি থেকে প্রচুর আয় করতেন, কিন্তু ধন সম্পদের দিকে তার কোনো নজর ছিল না। কোনো রকমে খেয়ে পরে চলাটাই ছিল তার লক্ষ্য। তার সাধনা ছিল ভালো ভালো কবিতা রচনার মাধ্যমে মানুষকে ভালো এবং কল্যাণের দিকে উদ্বুদ্ধ করা। সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করাই ছিল তার জীবনের মিশন। পিতামাতা শখ করে অল্প বয়সেই তার বিয়ে দেন। তার ঘরে মাত্র একটি মেয়ে। মেয়েটিকে তিনি নিজের কাছে রেখে লেখাপড়া শেখান। সাধারণ মানুষের দুঃখ কষ্টের উপশম করতে চাইতেন। এসব খবর সে দেশের রাজার কানে গেল। তখনকার দিনে রাজার গোয়েন্দা বিভাগের লোকেরা এসব খবর রাখত। তারা কোনো লোককে জনপ্রিয় হতে দেখলে রাজাকে জানিয়ে দিত। এর ফলে রাজা সেই লোককে সহ্য করতে পারতেন না। হয় তাকে সে দেশ ছেড়ে চলে যেতে হতো, নয়তো রাজার সাথে মোকাবেলা করে টিকে থাকতে হতো। আবুল কাসেম কোনো ঝক্কি ঝামেলা পছন্দ করতেন না। তিনি ভাবুক কবি। রাজা হওয়া তার লক্ষ্য নয়, বরং কবিতা লেখা আর দুঃখী মানুষের সঙ্গে দুঃখ দূর করাই ছিল তার একমাত্র কাজ। রাজার কাছে তার বিরুদ্ধে অনেক রকম মিথ্যা অভিযোগ আনা হলো। ফলে রাজা তাকে গ্রেপ্তার করার পরিকল্পনা করেন। আবুল কাসেম সে খবর পেলেন। রাজদরবারেও অনেক সভাসদ তাকে ভালোবাসতেন। তারা সময় মতো তাকে রাজার পরিকল্পনার কথা জানিয়ে দিলেন। কাজেই আবুল কাসেম মেয়েকে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন নিরাপদ আশ্রয়ের সন্ধানে। তিনি গজনিতে গেলেন। সেখানকার সুলতান খুব ভালো লোক, তার নাম মাহমুদ। দেশ বিদেশের জ্ঞানীগুণী লোকজনকে মাহমুদ খুব সম্মান ও শ্রদ্ধা করতেন। জ্ঞানী ও পণ্ডিত লোকেরাও মাহমুদের কথা শুনে তার কাছে ছুটে আসতেন। রাজদরবারে বসত কবিতা আবৃত্তির আসর। আবুল কাসেম কবিতা রচনা করতেন। কাজেই তিনি ভাবলেন সুলতানের সাথে দেখা করতে পারলে তিনি যথাযথ কদর পাবেন। এই জন্যই তিনি গজনিতে আসেন। কিন্তু সুলতানের সাথে দেখা করা তো আর চারটিখানি কথা নয়। মনে চাইলেই তো আর তার সাথে দেখা করা যায় না। এই জন্য অনেক নিয়মকানুন রয়েছে, অনেক রকম কাঠখড় পোড়াতে হয়। সুলতানের দরবারে যারা কবি রয়েছেন তারা সহজেই অন্য কবিকে তাদের মাঝে স্থান দিতে চান। কাজেই রাজদরবারে প্রবেশের সুযোগ আর মেলে না। আবুল কাসেম সুলতানের দরবারে প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হলেন, কিন্তু সৎ লোকের সহায় থাকেন আল্লাহ। সুলতানের সাথে আবুল কাসেমের প্রথম পরিচয় হলো কবিতা পাঠের মাধ্যমে। সুলতান আবুল কাসেমের কবিতা শুনে মুগ্ধ হলেন। কবিতার ভাব, চিত্র, কল্প, শব্দচয়ন এত উচ্চ স্তরের যে সুলতান বুঝলেন ইনি অনেক বড় মাপের কবি। তিনি এরকম একজন কবির জন্যই এতকাল অপেক্ষায় ছিলেন। তার বহুকালের প্রত্যাশা যেন আজ পূরণ হতে চলেছে। রাজা মাহমুদ মহা খুশি। তিনি নিজেও কবি ছিলেন। আবুল কাসেমের কবিতা শুনে তিনি তাকে ফিরদৌসী উপাধি দিলেন। বেহেশতের মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে এই জান্নাতুল ফিরদৌস।
এই কবিও সকল কবর সেরা, তাই তাকে যথার্থই ফিরদৌসি বলে যায়। সুলতান আবেগ ভরে আবুল কাসেমকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আই ফিরদৌসি, তু দরবার মে ফিরদৌস কর দি। এর মানে হলো, হে ফিরদৌসি, তুমি সত্যি আমার রাজদরবারকে সেরা বেহেশতে পরিণত করে দিয়েছ। তখন থেকে আবুল কাসেম ফিরদৌসি হিসাবে সকলের কাছে পরিচিত হলেন। আবুল কাসেম নাম চাপা পড়ে গেল ফিরদৌসি নামের সামনে। সুলতান কবির জন্য আলাদা থাকার স্থান দিলেন, থাকা খাওয়ার ভালো ব্যবস্থা করে দিলেন, আর তাকেই রাজকবি মনোনীত করলেন। আস্তে আস্তে ফিরদৌসির সাথে সুলতানের ঘনিষ্ঠতা হলো, দুজনে প্রিয় বন্ধু হয়ে গেলেন। কবির জ্ঞান বুদ্ধিতে সুলতান খুবই মুগ্ধ হন। কিন্তু তাদের এই বন্ধুত্ব স্থায়ী হল না। ফিরদৌসির প্রতি সুলতানের এত ভালোবাসা ও তার প্রতি এত সম্মান দেখে অন্যান্য কবি ও উজির নাজিররা ঈর্ষান্বিত হয়ে ওঠেন। তারা কবিকে রাজদরবার থেকে বের করে দেবার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলেন। সুলতানের প্রধানমন্ত্রী খাজা মঈনুদ্দিন কবির বিরুদ্ধে গেলেন। তিনি গোপনে তার ক্ষতি করার চেষ্টা করতে লাগলেন। এদিকে সুলতান মাহমুদ কবির শাহনামা মহাকাব্য রচনা করার অনুরোধ জানান। এর প্রতিটি শ্লোকের জন্য একটি করে স্বর্ণমুদ্রা দেওয়ার ওয়াদা করেন। ফিরদৌসি 30 বছর পরিশ্রম করে শাহনামা রচনা করেন। এতে 60,000 শ্লোক আছে এবং এটি 7টি বৃহৎ খণ্ডে বিভক্ত। এই কাব্যের কথাও কোনো খারাপ কথা নেই, নেই কোনো বাজে উপমা। সুলতান শাহনামার জন্য কবিকে 60,000 স্বর্ণমুদ্রা দিতে চাইলেন, কিন্তু রাজদরবারের হিংসুটে কয়েকজন উজির সুলতানকে বললেন, এজন্য কবিকে 60,000 স্বর্ণমুদ্রা দিলেই যথেষ্ট হবে। সুলতান তার সভাসদরের ভিতরের হিংসা বুঝতে পারেননি। তারা যে ফিরদৌসির প্রতি শত্রুতা করে তার ক্ষতি করতে চাইছে এটা তিনি ধরতে পারেননি। তাই তাদের পরামর্শ মতো কবিকে 60,000 রৌপ্যমুদ্রা দেন। ফিরদৌসি সুলতানের ওয়াদাকৃত 60,000 স্বর্ণমুদ্রা না পেয়ে রাগে দুঃখে ও ক্ষোভে কি করবেন ভেবে পেলেন না। তিনি অর্থ বা ধন দৌলতের লোভে এ কাজ করেননি, বরং এই অর্থ দিয়ে দিন দুঃখী মানুষের কল্যাণ করবেন, এটাই ছিল তার আকাঙ্ক্ষা। তিনি এটাকে তার জন্য অনেক অপমানজনক মনে করলেন। সুলতান তার ওয়াদা কবিকে ফেরত দেননি, বরং তিনি সুলতানের পাঠানো পত্রের এক কোণে আলিফ লাম মিম এই 3টি অক্ষর লিখে দেন। সুলতান মাহমুদ এই 3টি অক্ষরের অর্থ বুঝতে পারলেন না। তার রাজদরবারের কেউ এর মর্ম উদ্ধার করতে পারল না। তখন তিনি রাজদরবারে ফিরদৌসির অভাব অনুভব করলেন। তিনি বুঝতে পারলেন, আজ যদি কবি ফিরদৌসি দরবারে থাকতেন তাহলে এর অর্থ তিনি অনায়াসে বলে দিতে পারতেন। অর্থ বোঝার জন্য রাজদরবারের বাইরে যেতে হতো না। সুলতান মাহমুদ এ সময় কোয়েস্তানের রাজা নাসরুদ্দিনের কাছ থেকে একটি পত্র পেলেন। পত্রে কবি ফিরদৌসির খুবই প্রশংসা করা হয়েছে। সুলতান পত্র পড়ে নিজের ভুল বুঝতে পারেন। তিনি মর্মে মর্মে অনুভব করলেন, কবি তার ওয়াদামতো স্বর্ণমুদ্রা না পেয়ে দুঃখ পেয়েছেন। রাজসভার অন্যান্য কবি এবং উজির নাজির ও কবির বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। এ কথা বুঝতেও সুলতানের বাকি থাকল না। তিনি প্রধানমন্ত্রী খাজা মঈনুদ্দিনকে রাজপথ থেকে বিতাড়িত করেন আর কবিকে ফিরিয়ে আনার সংকল্প করেন। তিনি কবির প্রাপ্য সমুদয় স্বর্ণমুদ্রা সহ কবির জন্মভূমি তুস নগরীতে কবির বাড়িতে দূত পাঠান। কিন্তু তখন দেরি হয়ে গেছে। অভিমানী কবি ফিরদৌসির তখন ইন্তেকাল হয়েছে। তার লাশ দাফনের জন্য লোকজন কাঁধে করে যখন তাকে তার বাড়ি থেকে বের করছিলেন, সে সময় সুলতান মাহমুদের প্রেরিত দূত 60,000 স্বর্ণমুদ্রা নিয়ে কবির বাড়িতে হাজির। কবি ফিরদৌসি 941 খ্রিস্টাব্দে ইরানের তুসনগরে জন্মগ্রহণ করেন এবং 1020 খ্রিস্টাব্দে এখানেই তিনি ইন্তেকাল করেন। পৃথিবীতে যে কজন হাতে গোনা মহাকবি রয়েছেন তিনি তাদের অন্যতম। বিভিন্ন ভাষায় তার মহাকাব্য শাহনামা অনুদিত হয়েছে। বিশ্বের কাব্য প্রেমিকদের কাছে তিনি চিরসবুজ চিরনবীন এক মহাপুরুষ। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করবেন।